তো এই গল্পের শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পারি যাদের নাম ছিল টিম এবং অলিভিয়া। আসলে টিম ছিল একজন গেম ডেভেলপার এবং অলিভিয়া ছিল একজন আর্কিটেক্ট। আমাদেরকে তাদের দুজনের পাস্টের কিছু ফ্ল্যাশব্যাক সিনও দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি তারা একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো। তারা একটা সময় বিয়েও করে ফেলেছিল। তবে একটা পর্যায়ে যখন অলিভিয়া প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তখন ডেলিভারির টাইমে আনফর্চুনেটলি তাদের বাচ্চাটা মারা গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে অলিভিয়া এবং টিমের মধ্যে একটু সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, যেখানে অলিভিয়া সবসময় চাইতো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলাপ করে তাদের মধ্যে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। সেখানে টিম তার উপরে একেবারেই নজর দিত না। সে সবসময় তার গেম ডেভেলপ নিয়েই ব্যস্ত থাকতো। যাই হোক, এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা দেখতে পারি। আসলে আমরা দেখতে পারি তাদের ঘরের মধ্যে একটা মাছি উঠছিল, যেটাকে টিম গ্লাসের মধ্যে বন্দি করে ঘরের বাইরে ফেলে দেওয়ার ট্রাই করছিল, কিন্তু সে এমনটা করতে পারে না। এখন যদিও এটার সাথে কাহিনীর তেমন কোনো সম্পর্ক নেই, তবে থিওরি সেকশনে এটা নিয়ে আমরা আলাপ করব। তো এরপরে যখন টিম আর অলিভিয়া ডিনার করার জন্য বাইরে বেরিয়ে চলে আসে, তখন আমরা এই ব্যাপারটা দেখতে পারি যে তাদের বিল্ডিংয়ের রেনোভেশনের কাজ চলছিল, তাও বিগত 3 মাস ধরে। আসলে ফ্রিডম্যান নামের একটা লোক তাদের বিল্ডিংয়ের রেনোভেশনের কাজ করছিল, যে কিনা ফাইনালি তাদেরকে আজকে বলে যে আজকে তাদের রেনোভেশনের কাজ ফুললি কমপ্লিট হয়ে যাবে। আর তখন আমরা এই ব্যাপারটা দেখতে পারি তাদের নেবারহুডে, মানে তাদের কাছাকাছি একটা জায়গায় আগুন ধরেছিল, তাও নর্মাল কোনো আগুন না, ভয়াবহ এক আগুন। তবে এই সমস্ত ব্যাপারগুলোকে ইগনোর করে তারা সামনের দিকে যাওয়া শুরু করে। আর এখানে অলিভিয়া এসে ফাইনালি রিভিল করে সে একটা ভ্যান নিয়ে এসেছে। আসলে এই ভ্যানটা তারা একটা সময় নিজেরাই অন করতো যখন তারা রিলেশনশিপে ছিল। এখন অলিভিয়া এখানে ভ্যানটা এনে একটা প্ল্যানিং করেছিল। সে প্ল্যানিং করেছিল যে এই ভ্যানটার মাধ্যমে তারা তাদের জবগুলো ছেড়ে দিয়ে সোজা প্যারিসে চলে যাবে, আর কয়েক মাস এদিক সেদিক ঘুরে ফিরে তাদের রিলেশনশিপ বিল্ড করার কাজ তারা করবে। আর যখন তাদের রিলেশনশিপ আবার আগের মতো হয়ে যাবে, তখন তারা আবারও এখানে ব্যাক করবে। এমনকি অলিভিয়া তো অলরেডি তার জবটা ছেড়েও দিয়েছিল। তবে আমরা দেখতে পারি টিম তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে তার গেমটা তার যেই কোনো ওয়েতে কমপ্লিট করতে হবে, সো সে চাইলেও তার সঙ্গে যেতে পারবে না। আর এই ব্যাপারটাতে অলিভিয়া একেবারেই হ্যাপি হয় না। তো এরপরে সেদিন রাতের বেলায় যখন হঠাৎই টিম ঘুম থেকে উঠে যায়, তখন সে দেখতে পারে অলিভিয়া একা একাই ট্রিপে বেরিয়ে পড়েছিল। আর যখন সে তার কাছে এটা জিজ্ঞেস করে, তখন অলিভিয়া তাকে সরাসরি জানিয়ে দেয় যে টিম আর তার সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। এইটা বলে যখনই সে মেইন ডোরটা ওপেন করে, তখন আমরা দেখতে পারি তাদের মেইন ডোরে অদ্ভুত রকমের একটা দেয়াল হয়ে গিয়েছিল। আসলে এই অদ্ভুত দেয়ালটাকে আমরা ব্রিক বলবো, কারণ মুভির নাম হচ্ছে ব্রিক, আর এই জন্য নর্মাল দেয়ালগুলোকে আমরা দেয়াল বলবো আর এগুলোকে আমরা ব্রিক বলবো। এখন যখন তারা ভালো করে চেক করে, তখন তারা দেখতে পারে তাদের ঘরের প্রত্যেকটা ওপেনিংয়ে এই ব্রিকগুলো হয়ে গিয়েছিল, যেমন সেকেন্ড দরজা এবং যতগুলো জানালা আছে প্রত্যেকটায়। এই জন্য এখন তারা এই ব্রিকগুলোকে ভাঙার ট্রাই করে, এগুলোকে ড্রিল করার ট্রাই করে। তবে কোনোভাবে এই ব্রিকগুলোকে তারা ভাঙতে তো পারছিলই না, বরং একটা ফাটল পর্যন্ত আনতে পারছিল না। আর সবচেয়ে বেশি শক তারা তখন হয়ে যায় যখন তারা নর্মাল দেয়ালগুলোকে ড্রিল করে অপোজিট সাইডে বের হওয়ার ট্রাই করছিল, তখন সেই দেয়ালগুলোর পেছনেও এই ব্রিকগুলো ছিল। মানে দেখে মনে হচ্ছিল তাদের ঘরটাকে চারোপাশ দিয়ে ব্রিক দিয়ে কেউ আটকে দিয়েছে, যেখান থেকে বের হওয়া পুরোপুরি অসম্ভব। আর এই ব্রিকগুলোর কারণে তাদের ওয়াইফাইও কাজ করা বন্ধ করে দিয়েছিল, এমনকি মোবাইলের কোনো নেটওয়ার্ক পর্যন্ত মধ্যে আসছিল না। হয়তোবা ব্রিকের মধ্যে কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল, কারণ যখনই মোবাইলটা সেটার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এটা গ্লিচ করছিল। তখনই তারা পাশের ঘর থেকে একটা শব্দ শুনতে পারে। এই জন্য যখনই তারা পাশের দেয়ালটাকে ড্রিল করে ফুটো করে, তখন তারা দেখতে পারে সেখানেও একটা কাপড় আটকা পড়েছিল, যাদের নাম ছিল মার্ভিন এবং অ্যানা। আসলে তারা দুজন বার্সেলোনা থেকে এখানে বেড়ানোর জন্য এসেছিল, কিন্তু এখন তারা দুজন এই জায়গাতেই ফেসে গেছে। এখন হয়তো আপনার মাথায় কোয়েশ্চেন ঘুরছে যে এই দেয়ালটা ড্রিল কী করে হলো। আসলে বিল্ডিংয়ের সমস্ত ওয়ালগুলোকেই ড্রিল করা যাবে, মানে যেই ওয়ালগুলোর মাধ্যমে আপনি বিল্ডিং থেকে বাইরে যেতে পারবেন না, সেই সমস্ত দেয়ালগুলোই ড্রিল করা যাবে। যেমন পাশের রুমে যাওয়ার জন্য ড্রিল করতে পারবেন, এমনকি নিচে যাওয়ার জন্য ফ্লোরটাকেও আপনি ড্রিল করতে পারবেন। কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে ব্রিক হয়ে আছে, যেই সমস্ত জায়গাগুলো দিয়ে বিল্ডিং থেকে বাইরে বের হওয়া যায়, যেমন দরজা, জানালা ইত্যাদি ইত্যাদি। আর এখানে তারা এই ব্যাপারটাও জানতে পারে যে মার্ভিন সবসময় নেশার মধ্যে থাকে, সবসময় সে হাইপার অবস্থায় থাকে, তবে সে মনের দিক থেকে খুবই ভালো ছিল। আর এখানে টিম আর অলিভিয়া এই জিনিসটাও নোটিস করে যে ঘরের যেই সমস্ত জায়গাগুলোতে ব্রিকের সৃষ্টি হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে একটা স্কোয়ার শেপ আছে, যেখানে চুম্বক অনেক বেশি আকর্ষণ করে। এই জন্য ঘরের সমস্ত স্টিলের জিনিসপত্রগুলোকে এনে তারা এখানে লাগিয়ে দেয়, যেমন চামচ, ছুরি ইত্যাদি ইত্যাদি। তবে যখনই এগুলো লাগানোর জন্য চুম্বকের ফ্রিকশন বেড়ে যায়, তখন চুম্বক এগুলোকে ধাক্কা দিয়ে তাদের দিকেই ছুঁড়ে মারে, যেই জন্য টিমের পেটের মধ্যে অনেকগুলো চাকু ছুরি এসে ঢুকে যায়, যেই জন্য সে একটু আহত তো হয়ে যায়। তবে অলিভিয়া দ্রুতই তার প্রাথমিক চিকিৎসা করে ফেলে। তবে তখনই টিম আর অলিভিয়া দেখতে পারে সাইডের রুমে মার্ভিন অনেক বেশি নেশা করে পাগলের মতো বিহেভ করা শুরু করছে, মানে সে অনেক বেশি হাই হয়ে গিয়েছে। এই জন্য তারা দুজন দ্রুত দেয়ালের মধ্যে গর্ত করা শুরু করে। আর একটা মানুষ পাস হতে পারে এতটুকু গর্ত করে
ফাইনালি সেই রুমের মধ্যে গিয়ে তারা মার্ভেনকে হ্যান্ডেল করে। আসলে এখানে আমরা যেমনটা আগেই বলেছি, মার্ভেন হচ্ছে খুবই ভালো একজন মানুষ, সে কখনোই কাউকে হার্ট করে না, তবে তার নেশা করার একটা বাজে অভ্যাস আছে। আর এখানে একটু খোঁজাখুঁজি করার পরে ফাইনালি টিম একটা হাতুড়ের মতো জিনিস পেয়ে যায়, যেটার মাধ্যমে সে ব্রিকগুলোকে ভাঙার ট্রাই করে। তবে অনেকক্ষণ ট্রাই করার পরেও ব্রিকের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অলিভিয়া এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে এগুলোকে ভেঙে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। আর তখনই তার মনে পড়ে যে এই বিল্ডিংটা আসলে বানানো হয়েছিল 1897 সালে। তখন এই বিল্ডিংটার নিচে একটা আন্ডারগ্রাউন্ড টানেলও বানানো হয়েছিল, আর এই টানেলটা শহরের ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট করা আছে। মানে যদি তারা নিচের ফ্লোরে গিয়ে সেই টানেলটাকে খুঁজে বের করতে পারে, তাহলে সেটার মাধ্যমে তারা শহরের ড্রেন সিস্টেমের মাধ্যমে দ্রুত এই বিল্ডিং থেকে বেরিয়ে গেলেও যেতে পারে। আর এরপরে কি হওয়ার ছিল, তারা দ্রুত ফ্লোরটাকে ড্রিল করা শুরু করে আর ফ্লোরটাকে ব্রেক করে ফাইনালি তারা সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে আসে। আর তখন আমরা জানতে পারি ফার্স্ট ফ্লোরে লিয়া নামের একটা মেয়ে ছিল আর তার দাদু অসওয়াল ছিল। আর যেমনটা আমরা আশাই করছিলাম, তাদের সমস্ত এক্সিট পয়েন্টগুলোকেও ব্রেক করা হয়েছিল। আর যখন অসওয়াল এই ব্যাপারটা জানতে পারে, তখন সে গান বের করে সবাইকে পয়েন্ট করে ফেলে। আসলে অসওয়াল এই জিনিসটা চিন্তা করছিল যে যেহেতু তারা সারা জীবনের জন্য এই জায়গায় আটকা পড়ে গেছে, এই জন্য তাদের ফুডের অনেক বেশি দরকার পড়বে। এই জন্য যদি বেশি মানুষ থাকে তাহলে ফুড সংকট দেখা দিতে পারে, যে জন্য তারাও মরতে পারে। এই জন্য নিজের ফুড প্রোটেকশন দেওয়ার জন্য সে সবাইকে গান পয়েন্ট করে মারার ট্রাই করছিল। তবে লি তাকে কোনো রকমে শান্ত করে, আর পরবর্তীতে তারা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরকে ব্রেক করে সেই আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে যাওয়ার ট্রাই করছিল। আর তখন টিম এই জিনিসটা নোটিস করে, যখন তারা 2 তলার ফ্লোরটাকে ভেঙে নিচের তলায় এসেছিল, তখন একটা স্মোক ক্যাচারও এটার সঙ্গে ব্রেক হয়ে গিয়েছিল। আর যখন সে সেই স্মোক ক্যাচারটার মধ্যে চেক করে, তখন সে এটার মধ্যে একটা ক্যামেরা পেয়ে যায়। আসলে এইটা দেখার পরে তারা সবাই প্রচণ্ড শক্ট হয়ে গিয়েছিল। আর তারা জানতে পারে এই ঘরের প্রত্যেকটা স্মোক ক্যাচারের মধ্যে ক্যামেরা লাগানো আছে, মানে প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছিল। মানে ঘরের মধ্যে তারা যা যা করছিল সেগুলো তো রেকর্ড হচ্ছিলই, বরং যদি কেউ ইন্টিমেটও হয়ে থাকে তাহলে সেই জিনিসগুলো রেকর্ডিং হচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য তারা ফ্লোরটাকে ব্রেক করার জায়গায় পাশের দেয়ালটাকে ব্রেক করার সিদ্ধান্ত নেয়, কারণ পাশের ঘরের মধ্যেই ফ্রিডম্যান থাকতো, যে কিনা এই পুরো বাড়ির রেনোভেশনের কাজ করিয়েছিল। আর এই জন্য তাকে ধরার জন্য যখন তারা লুকিয়ে লুকিয়ে তার রুমের মধ্যে চলে আসে, তখন একটু সামনে যাওয়ার পরেই তারা ফ্রিডম্যানকে মৃত অবস্থায় পেয়ে যায়, এমনকি তার হাত দুইটা পর্যন্ত কাটা অবস্থায় ছিল। এটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে টিম এই জিনিসটা নোটিস করে যে ফ্রিডম্যানের পাশেই তার মোবাইলটা আনলক অবস্থায় পড়েছিল, যেটার মধ্যে অনেকগুলো ব্রিকের পিকচার ছিল। এগুলো দেখে মনে হচ্ছিল যে হয়তোবা ফ্রিডম্যান এই ব্রিকগুলোকে আনলক করার ট্রাই করছিল বা এগুলোকে ভাঙার ট্রাই করছিল, যেই জন্যই তার এই অবস্থা হয়েছে। যাই হোক, এরপরে তারা সবাই ফ্লোরটাকে ভাঙার ট্রাই করে, কিন্তু একটু পরে পুরো ফ্লোরটা ভেঙেই নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত কেউই তেমন একটা আহত হয় না। এখানে তারা গ্রাউন্ড ফ্লোরে ইউরি নামের একটা লোককে পেয়ে যায়, যে কিনা খুবই চিল অবস্থায় ছিল। আসলে এই ফ্লোরটা ফ্রেন্টন নামের একটা লোকের ছিল, তবে ইউরি বলছিল সে তার বন্ধু। আর যেহেতু ব্রিক হয়ে গিয়েছে 4-5টা, এই জন্য ভয়ে হার্ট অ্যাটাক করে ফ্রেন্টনের মৃত্যু হয়ে গেছে। আসলে ফ্রেন্টনের বুকের মধ্যে পেসমেকার ছিল, আর যেহেতু ব্রিকগুলো চুম্বকে আকর্ষণ করে, এই জন্য হয়তোবা তার হার্ট অ্যাটাক আসলেও আসতে পারে। এখন ইউরির কথার মধ্যে লজিক তো ছিল, তবে তার হাবভাবে বোঝা যাচ্ছিল না যে সে সত্যি কথা বলছে। যদিও অ্যান্টনের লাশটা আমরা এখানে পেয়ে যাই। তো এখন এখানে ইউরি নতুন একটা থিওরি দেয়। সে বলে যে হয়তোবা এই ব্রিকগুলো কোনো একটা প্রোটেকশন লেয়ার হতে পারে, মানে এগুলো আমাদেরকে আটকে রাখছে না, বরং আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। হয়তোবা বাইরে আনএক্সপেক্টেড কিছু একটা হয়ে গেছে, যেমন নিউক্লিয়ার অ্যাটাক বা বিশাল কোনো বিস্ফোরণ বা পরমাণুর কোনো কিছু হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো থেকে প্রোটেকশন দেওয়ার জন্যই আমাদেরকে ব্রিক দিয়ে আটকানো হয়েছে। এখন আমাদের উচিত ব্রিক থেকে বাইরে না গিয়ে ব্রিকের মধ্য থেকেই যে কোনো ওয়েতে চিল করা, কারণ যদি বাইরে কোনো ভাইরাসজনিত সমস্যা হয়ে যায় বা কোনো জম্বি অ্যাটাক হয়ে যায় বা কোনো এলিয়েন আক্রমণ করে দেয়, তাহলে আমাদের বাইরে যাওয়াটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে। যাই হোক, এখন ইউরির কথায় কেউই পাত্তা দেয় না। এই জন্য তারা গ্রাউন্ড ফ্লোরকে ব্রেক করে সোজা আন্ডারগ্রাউন্ডের বাংকারের মধ্যে চলে আসে, আর এখান থেকে তারা শহরের ড্রেনেজ সিস্টেম দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করে। তবে তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে এখানের বাংকারের দরজার মধ্যেও ব্রিক লাগানো ছিল। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, বিশেষ করে মার্ভেল অনেক বেশি রাগ হয়ে যায়। এই জন্য মিস্টার অসওয়াল গান বের করে মার্ভেলকে কোনো রকমের শান্ত করার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি মার্ভেল হঠাৎ করেই তার গানটা নিয়ে সোজা ব্রিকের উপরে শুট করে দেয়। তবে যেহেতু ব্রিক ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়াইভ রিলিজ করছিল, এই জন্য সে বুলেটগুলো সেখানেই আটকে দেয় আর সেগুলোকে উল্টো দিকে রিভার্স করে দেয়। এখন যদিও টিম সবাইকে বলছিল নুয়ে পড়ার জন্য, কিন্তু মিস্টার অসওয়াল ছাড়া সবাই নুয়ে পড়ে। এই জন্য একটা বুলেট এসে মিস্টার অসওয়ালের বুকের মধ্যে লাগে, যেই জন্য আর মিস্টার অসওয়াল বাঁচতেই পারে না।
এখন অসওয়ালের মৃত্যুতে লিয়া একটু বেশি আপসেট হয়ে যায় আর সে মার্ভিনকে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য দোষারোপ করা শুরু করে। তবে উপর থেকে আমরা দেখতে পারি ইউরি বসে বসে হাসছিল। এখন তারা সবাই প্রচণ্ড আপসেট হয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে বসে পড়ে আর এখানে ইউরি আবারও তাদেরকে কনভিন্স করার ট্রাই করছিল যে আসলে এই ব্রিকগুলো আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমাদেরকে বন্দি বানাচ্ছে না, এই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিংটা করাই উচিত না। তো এখন এখানে সবাই যার যার পাস্টের ঘটে যাওয়া দুঃখের ব্যাপারগুলো শেয়ার করা শুরু করে। যেমন অ্যানা তাদেরকে বলছিল যখন সে ছোট ছিল তখন 2 মিনিটের জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল, তবে হঠাৎ করে সে আবার কেমন করে যেন ফিরে এসেছে। লিয়া বলছিল 2 বছর আগে তার মায়ের ক্যান্সারে মৃত্যু হয়েছিল, এরপরে তার দাদুই তাকে দেখাশোনা করছিল, দাদুই ছিল তার শেষ ভরসা, কিন্তু এখন তার মৃত্যুর জন্য সমস্ত দায়ভারটা সে মার্ভিনের উপরে চাপিয়ে দেয়। ইউরি তাদেরকে বলে সে একজন পুলিশ অফিসার ছিল আর একটা সময় সে একটা অপরাধীকে খুন করে ফেলেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শেয়ার করতে করতেই হঠাৎই টিম এবং অলিভিয়ার বাচ্চার ব্যাপারটা চলে আসে, যেটা আসার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর একটু পরে এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। তবে যখন আবার ঝগড়াটা শান্ত হয়ে যায় তখন তারা সবাই এখান থেকে আরও একবার পালিয়ে যাওয়ার প্ল্যানিং করে। এখানে তারা অ্যান্টনের কিছু ড্রয়িংও পেয়ে যায় যেগুলো বোঝা অনেকটা মুশকিল ছিল, কারণ এখানে কিছু সায়েন্টিফিক থিওরি লেখা ছিল। তবে এখানে ড্রয়িংগুলো দেখে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা অ্যান্টন এই ব্রিকগুলোকে ভাঙার ট্রাই করছিল বা কোনো পাজেল সলভ করে যেই কোনো ওয়েতে এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল। আর তখন এখানে লিয়া তার একটা ভিজিটিং কার্ডও পেয়ে যায়, যেটার মাধ্যমে তারা জানতে পারে আসলে অ্যান্টন লিপসন ন্যানো ডিফেন্স নামের একটা কোম্পানিতে কাজ করত, যেই কোম্পানিটা সেই জায়গায় অবস্থিত যেই জায়গায় একটু আগে আগুন লেগেছিল। এখন হয়তোবা সেই কোম্পানিতেই আগুনটা লেগেছে আর হয়তোবা সেই সমস্ত কারণেই এই ব্রিকের সৃষ্টি হয়েছে। এই জন্য তারা চিন্তা করছিল যেহেতু অ্যান্টন সেই কোম্পানির এমপ্লয়ি ছিল, এই জন্য হয়তোবা সে জানতো কিভাবে ব্রিককে ওপেন করতে হয় বা এটাকে ব্রেক করতে হয়, এই জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। আর তাছাড়া তার কাছে যে ড্রয়িংগুলো পাওয়া গেছে সেগুলো তাদেরকে এই দিকে ইঙ্গিত করছিল। এখন যদিও এই সমস্ত ব্যাপারগুলো তারা নিজেরা কল্পনা করছিল, তবে আসলে বাস্তবতাটা কি সেটা একটু সামনে গেলে আমরা বুঝতেই পারবো। তখন এদিকে টিম এই জিনিসটা নোটিস করে যে অ্যান্টনের ঘরের মধ্যে একটা দরজা একটু ছোট ছিল, এই জন্য তারা একটা ফাইনাল সিক্রেট ডোর পেয়ে যায় আর এই ডোরটার মাধ্যমে তারা যেই কোনো ওয়েতে ওই পারে যাওয়ার প্ল্যানিং করছিল। তবে সমস্যা ছিল ডোরটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, এই জন্য টিম যখন পাসওয়ার্ডের জিনিসটা দেখতে পারে তখন সে নর্মালি কিছু ক্যালকুলেশন লাগায় আর ফাইনালি এটার মাধ্যমে সে দরজাটাকে ওপেনও করে ফেলে। তবে যখন তারা মধ্যে যায় তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এখানে অনেকগুলো কম্পিউটার ছিল আর প্রত্যেকটা কম্পিউটারে কোনো না কোনো রুমের সিসিটিভির ফুটেজগুলো চলছিল। হ্যাঁ, সেই সিসিটিভি ফুটেজগুলো যেগুলো প্রত্যেকটা ঘরের স্মোক ক্যাচারের মধ্যে ছিল। তখন লিয়া একমাত্র ব্যক্তি ছিল যে কিনা সেই রুমটার মধ্যে ছিল, যেই রুমটার মধ্যে অ্যান্টনের লাশটা ছিল। সে তার সেই ড্রয়িংগুলো মানে থিওরিগুলোকে ভালো করে চেক করছিল। আর যখন সে অ্যান্টনের গলা থেকে সেই লাল স্ক্রাবটাকে একটু সরিয়ে দেয় তখন সে দেখতে পারে তার গলার মধ্যে একটা ব্লু চিহ্ন ছিল, যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যান্টনের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তাকে কেউ মেরে ফেলেছিল। অ্যান্ড এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা ইউরিরই কাজ, কারণ এই রুমের মধ্যে ইউরি আর সে ছাড়া কেউই ছিল না, সো এটা অন্য কারো কাজ হতেই পারে না। তবে যতক্ষণে লিয়াই ব্যাপারগুলো অন্য কাউকে গিয়ে বলতো তার আগেই পেছন দিয়ে ইউরি চলে আসে আর সে লিয়াকেও শেষ করে দেয়। এদিকে যখন মার্ভেল লিয়াকে খুঁজতে খুঁজতে সেই রুমের মধ্যে চলে আসে তখন সে দেখতে পারে ইউরি লিয়াকে মেরে ফেলেছে। আর যতক্ষণে সেই ব্যাপারটা গিয়ে অন্য কাউকে বলতো তার আগে ইউরি এসে মার্ভেনের উপর আক্রমণ করে দেয় আর তাকেও মেরে ফেলার ট্রাই করে। তবে যতক্ষণে তাকে মেরে ফেলতো তার আগে বাকি সবাই সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই জিনিসটা দেখতে পারে যে ইউরি অ্যান্টনকে খুন করেছিল। এই জন্য তারা দৌড়ে সেই রুমের মধ্যে আসে আর এখানে এসে তারা মার্ভেনকে সেভ তো করেই, বরং ইউরিকেও আচ্ছা রকম ধোলাই করে বন্দি করে। তবে এতক্ষণে ইউরি অ্যান্টনের সেই সমস্ত ড্রয়িংগুলোকে পুড়িয়ে দিয়েছিল, যেই ড্রয়িংগুলোর মাধ্যমে হয়তোবা তারা এই ব্রিকগুলোকে ডিস্ট্রয় করতে পারতো বা কোনো পাজেল সলভ করে এই ব্রিক খুলে বাইরে যেতে পারতো। যাই হোক, এখন তারা ইউরিকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে আর তার কাছ থেকে সেই ড্রয়িংগুলো সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে বা আসলে সে কেন অ্যান্টনকে মেরেছে সেই ব্যাপারগুলো বের করার ট্রাই করে। তারা আসলে এই জিনিসটা জানতে চাচ্ছিল যে ব্রিককে কি করে ব্রেক করা যায়। তবে আমরা দেখতে পারি ইউরি কিছুই বলছিল না, এই জন্য তারা তাকে ধোলাই করে সেখানেই রেখে দেয়। আর টিম আর বাকি লোকজন গিয়ে সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে চেক করা শুরু করে। আর এখানে তারা এই জিনিসটা দেখতে পারে যে অ্যান্টন একটা কিছু কোডিং করছিল আর এই কোডিংটা একটা সময় সে তার মোবাইলের মধ্যেও ট্রান্সফার করেছিল। এখন হয়তোবা এই কোডটা কোনো একটা অ্যাপের কোড ছিল যেটা সে তার মোবাইলের মধ্যে এনে প্লে করার ট্রাই করছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে ইউরি অ্যান্টনের মোবাইলটাকে ভেঙে ফেলেছিল। তবে টিম কোনো রকমে সেই ভাঙা মোবাইলটাকে রিকভার করে আর সেটার মাধ্যমে সেই কোডগুলোকে সে পেয়েও যায় আর সেই অ্যাপের কোডগুলোকে কোনো রকমে সে তার মোবাইলের মধ্যে নিয়েও আসে। আর যখন এই কোডগুলোকে সে রান করে তখন ফাইনালি অ্যাপসিলন কোম্পানির অ্যাপটা তার মোবাইলে চালু হয়ে যায়
আসলে এই অ্যাপটা ব্রিকগুলোকে স্ক্যান করতে পারছিল। যেমন করে আমরা কিউআর কোড স্ক্যান করতে পারি, তেমন করে এইটাও ব্রিকগুলোকে স্ক্যান করছিল। এখন তারা দেখতে পারে ব্রিকের মধ্যে যেই 4টা পয়েন্ট ছিল, সেই 4টা পয়েন্টকে এই মোবাইলটা হাইলাইট করছিল। আর যখনই তারা এক একটা পয়েন্টে টাচ করছিল, তখন মোবাইলের লাইটটা অটোমেটিকলি ফ্ল্যাশ করছিল। যেমন প্রথম টাচে 1টা ফ্ল্যাশ, পরের টাচে 2টা ফ্ল্যাশ, পরের টাচে 6টা ফ্ল্যাশ, পরের টাচে 8টা ফ্ল্যাশ। আর এমন ফ্ল্যাশ করার পরেই এই ব্রিকগুলো আস্তে আস্তে গলে লিকুইড ফর্মে চলে আসছিল। তবে এইটা অদ্ভুত একটা শেপ ধারণ করে সেখানে দাঁড়িয়েছিল। আর যখন অ্যানা এটাকে টাচ করে, তখন আস্তে আস্তে করে ব্রিকগুলো আবারও শক্ত হওয়া শুরু হয়ে যায়। যদিও অ্যানা তার হাতটাকে টেনে বের করার ট্রাই করছিল, তবে ব্রিক তাকে উল্টো দিকে টেনে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর একটা পর্যায়ে ব্রিক আবারও শক্ত হয়ে তার আগের ফর্মে ফিরে আসে, যেই জন্য অ্যানার হাতটা পুরোটাই কেটে যায়। আর এত ভয়ঙ্কর একটা কাটের জন্য অ্যানার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে মার্ভিনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সে পুরো পাগলের মতো হয়ে যায়। মার্ভিন সোজা গানটা বের করে ইউরিকে শ্যুট করে দেয়, কারণ এই সমস্ত ব্যাপারগুলোতে ইউরি অনেক বেশি মজা নিচ্ছিল। আর এরপর সে নিজেকেও শ্যুট করে মেরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাই, যে হয়তোবা ফ্রিডম্যানের মৃত্যুটাও এই ব্রিকগুলোকে খুলতে গিয়ে হয়েছিল, কারণ তারও 2টা হাত কাটা অবস্থায় ছিল। এখন এই পয়েন্টে শুধুমাত্র অ্যানা এবং টিমই জীবিত ছিল, এই জন্য তারা দুজন বসে তাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করে। টিমও এই জিনিসটা স্বীকার করে নেয় যে সেই ঘটনার পরে সে আর কখনোই অলিভিয়ার দিকে অমন করে নজর দেয়নি। এই জন্য ফাইনালি সে তার কাছে মাপ চায় আর সিদ্ধান্ত নেয় তারা এই সম্পর্কটাকে আরও একবার ঠিক করে ফেলবে। ইভেন তারা সম্পর্কটাকে ঠিকও করে ফেলে। তবে সবচেয়ে বড় সমস্যাটা ছিল, তারা এখন এই বিল্ডিংটার মধ্যে বন্দি অবস্থায় ছিল। তবে তখনই টিমের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে বুঝতে পারে যেই স্কোয়ার শেপগুলোকে মোবাইলের মধ্যে দেখানো হচ্ছে, সেগুলোকে একটা পার্টিকুলার ওয়ার্ডারেই প্রেস করতে হবে। মানে হয়তোবা কোনো একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নেই যদি প্রেস করা হয় তাহলেই হয়তোবা ব্রিকটা ওপেন হয়ে যাবে, আর নয়তোবা এমন করেই ব্রিক সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এই জন্য তারা দুজন দ্রুত গিয়ে সেই ফুটেজগুলো চেক করা শুরু করে, যেখানে অ্যান্টন ব্রিক খোলার ট্রাই করছিল। যদিও তারা এই ফুটেজের মধ্যে অ্যান্টন কোন জায়গায় কয়বার প্রেস করেছে এটা দেখতে পারে না, তবে তারা এখানে ফ্ল্যাশ লাইটগুলোকে ভালো করে দেখতে পারে। আসলে কখন কয়বার ফ্ল্যাশ করেছিল এই ব্যাপারটাকে তারা খুব ভালো করে দেখতে পারে, এবং এগুলোকে তারা ভালো করে মুখস্থ করে ফেলে। এই জন্য পরবর্তীতে তারা সেই পয়েন্টগুলোতে বারবার প্রেস করে কোন জায়গায় কতবার ফ্ল্যাশ লাইট জ্বলছে, মানে আগে কতবার জ্বলছিল এবং পরে কতবার জ্বলছে, সেই সমস্ত ব্যাপারগুলোকে ভালো করে ক্যালকুলেট করে ফাইনালি একটা প্যাটার্নের মতো বের করে ফেলে। এতে করে তারা বুঝতে পারে যে কোন প্যাটার্নে প্রেস করলে ব্রেক খুলতে পারে, বা কোন পয়েন্টটাকে পার্টিকুলারলি বেশি প্রেস করতে হবে, বা কোন পয়েন্টটাকে কম প্রেস করতে হবে। মানে সহজ করে বলে তারা সেই প্যাটার্নটা খুঁজে পেয়ে গিয়েছিল, বা সেই পাসওয়ার্ডটা খুঁজে পেয়ে গিয়েছিল, যেটার মাধ্যমে ব্রিকটা তারা চাইলে ওপেন করতে পারত। তবে যখনই তারা ব্রিক ওপেন করতে যাবে, তার আগেই ইউরি আবারও জ্ঞান ফিরে পেয়ে যায়। হ্যাঁ, ইউরি আসলে গুলি খাওয়ার পরেও তার মৃত্যু হয়নি। সে এখন তার সমস্ত বাঁধন ব্রেক করে সোজা এসে তাদের দুজনের উপর আক্রমণ করে দেয়। সে টিমকে ধোলাই করে আত্মরত করেই ফেলে, বরং সেই অলিভিয়ার উপরেও আক্রমণ করে তাকে মারার ট্রাই করছিল। তবে তারা দুজন কোনো রকমে তার থেকে পালিয়ে বেসমেন্টের মধ্যে চলে আসে। আর এখানে ফাইনালি অলিভিয়া সেই প্যাটার্নগুলো প্রেস করে ফাইনালি ব্রিকটাকে ওপেন করে দেয়, যেই জন্য ব্রিকটা একটা দরজার মতো ক্রিয়েট করে দেয়। তবে সমস্যাটা হচ্ছিল, ততক্ষণে ইউরি এসে টিমের উপরে আক্রমণ করে দিয়ে তাকে মেরেই ফেলার ট্রাই করছিল। এখন অলিভিয়ার কাছে অপশন ছিল, সে এখান থেকে চাইলে একা পালিয়ে যেতে পারত, তবে সে এমনটা করেনি। সে বরং উল্টো দিক দিয়ে গিয়ে ইউরির উপরে আক্রমণ করে তাকে সেখানে বেহুশ অবস্থায় ফেলে রেখে চলে আসে। আর ফাইনালি তারা দুজন সেই প্যাটার্নের ইউজ করে এই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে যায়। এখন বাইরে আসার পরে তারা দেখতে পারে পুরো শহরটাকে ব্রিক্স কাভার করে নিয়েছিল, আর পুরো শহরটা খালি পড়েছিল। তারা বুঝতেই পারছিল না এইটা কেন হয়েছে। আর তখনই তারা সামনে অলিভিয়ার সেই ভ্যানটাকে দেখতে পারে, যেটাকে অলিভিয়ার ট্যুরে যাওয়ার জন্য নিয়ে এসেছিল। এই জন্য সেই ভ্যানের মধ্যে বসেই তারা আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। আর তখন অন্য শহরের উপরে আমরা কিছু হেলিকপ্টার দেখতে পারি, যেই হেলিকপ্টারগুলো এই জিনিসটা ডিসকভার করার ট্রাই করছিল যে আসলে এই শহরের সাথে হয়েছেটা কি। আর তখন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে এই জিনিসটাও বলা হয় যে অ্যাবসোলন ডিফেন্স কোম্পানিতে আগুন লাগার জন্য একটা ডিফেন্স মালফাংশন হয়েছিল। এই মালফাংশনের জন্যই পুরো শহরটা ব্রিক কাভার করে নিয়েছিল। আর এই ব্রিকগুলোর জন্য যে যার ঘরের মধ্যে ছিল সে সেই ঘরের মধ্যে আটকা পড়ে গেছে। তবে যারা বাইরে ছিল তারা প্রোটেকশন সেন্টার পর্যন্ত চলেই এসেছে। আর অথরিটি এই জিনিসটাও বের করার ট্রাই করছে এগুলো কেন হচ্ছে এবং এটাকে কি করে রিসলভ করা যায়। আর একেবারে ফাইনাল সিনে আমরা সেই মাছিটাকে দেখতে পারি, যেটাকে টিম যেই কোনো ওয়েতে তাদের ঘর থেকে বের করার ট্রাই করছিল। আর এখন টিম আর অলিভিয়ার সঙ্গে সেই মাছিটাও ফ্রি হয়ে গেছে। এখন যদিও মুভিটা এখানেই শেষ হয়ে যায়, তবে এই মুভির মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে। আসলে প্রথমত আমাদের মাথায় এই কোয়েশ্চেনটাই আসে যে এই ব্রিকগুলো বানানোই কেন হয়েছিল।
অ্যাবসোলুট নামের কোম্পানিতে আগুন লাগার জন্য একটা ম্যালফাংশন হওয়ার জন্য এই ব্রিকগুলো পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এই জিনিসটা তো আমাদেরকে ক্লিয়ারলি বলা হয়েছে। তবে এই ব্রিকগুলো বানানোই কেন হয়েছিল? আসলে হয়তোবা এটা কোনো সিকিউরিটি পারপাসেই বানানো হয়েছিল, যেটা শহরকে বাইরের অ্যাটাক থেকে প্রোটেকশন দেওয়ার জন্যই বানানো হয়েছিল। তবে মালফাংশনের জন্য এটা পুরো শহরের মধ্যে খারাপভাবে ছড়িয়ে পড়েছে, যেই জন্য সবাই আটকা পড়ে গিয়েছিল। আর কেউ যেহেতু জানতোই না এটা কিভাবে খুলতে হয়, এই জন্য এক এক করে হয়তোবা সবারই মৃত্যু হয়ে যাচ্ছিল। আসলে যখন কোনো প্রোটেকশনের সফটওয়্যার মালফাংশন করে তখন সেটাই প্রিজন হয়ে যায়। আসলে এই মুভিটা দেখে আমি এতটুকুই বুঝতে পেরেছি যে ব্রিকগুলো বানানো হয়েছিল হয়তোবা কোনো মিলিটারি পারপাসে। তবে নাগরিকদেরকে এই সমস্ত ব্যাপারগুলো জানানোর আগেই মালফাংশনের জন্য পুরো শহরের মধ্যে ব্রিক ছড়িয়ে পড়েছিল, যেই জন্য কেউই বুঝতে পারছিল না এটাকে কিভাবে খুলতে হবে। আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা একটা সায়েন্স ফিকশন মুভি, যেটা শুধুমাত্র একটা চিন্তার থিওরির উপরে বানানো হয়েছে। এটার বাস্তবের সাথে তেমন কোনো কানেকশন নেই। আর মুভির শুরুতে যেই মাছিটাকে আমরা দেখতে পেয়েছিলাম, যেটাকে টিম ট্রাই করার পরেও ঘর থেকে বের করতে পারছিল না, সেই মাছিটা দুইটা দিকে ইঙ্গিত করে। প্রথমত হচ্ছে টিম এবং অলিভিয়ার ইমোশনাল দিকটা, যেটা থেকে তারা কোনোভাবেই বেরোতে পারছিল না, ঠিক সেই মাছিটার মতো। আর শেষে যখন এটা ফ্রি হয়ে যায় তখন আমরা দেখতে পেয়েছিলাম তারা দুজন তাদের ইমোশন থেকে ফ্রি হয়ে গিয়েছিল, মানে সেই ঘটনা থেকে তারা বেরিয়ে গিয়েছিল, মানে সেই ট্রমা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে হয়তোবা ব্রিকের সেই ফ্রিকশনের জন্য এই মাছিটা কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারছিল না। আর যখন ব্রিকটাকে ওপেন করা হয়েছিল তখন টিম আর অলিভিয়ার সঙ্গে সঙ্গে এই মাছিটাও বেরিয়ে চলে এসেছিল। আসলে ব্রিক বা এমন ভয়ঙ্কর কিছু একটা হবে, সেটা হয়তোবা মাছির মাধ্যমে আমাদেরকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে যখন ব্রিক হয়ে গিয়েছিল তখন এই মাছিটা তাদের সঙ্গে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু একেবারে লাস্টে আমরা দেখতে পেয়েছি তাদের সঙ্গেই মাছিটা ফ্রি হয়ে গিয়েছিল। মানে ব্রিক ওপেন না হওয়া পর্যন্ত মাছিটা কোনোভাবেই এই রুম থেকে বেরোতেই পারছিল না। যাই হোক, এই মুভিটা দেখার পরে আপনি কি বুঝতে পারলেন সেটা আমাকে কমেন্ট করে জানান, যাতে করে ব্রিক সম্পর্কে আমরা আরও একটু ভালো করে জানতে পারি এবং এই সমস্ত থিওরিগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।